রুমিন ফারহানা, আমরা এই প্রসঙ্গে আসি। যে কথাটি আসলে এখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, এই কথাটি তো বিএনপি খারিজ করে দিতে পারবে না, যে বিএনপি তো তাদের সাথে নিয়ে সরকার গঠন করেছে এবং আরেকবারও তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তো এরপরে এখন এসে যখন এই কথাটা বলতে হচ্ছে যে একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে, তাহলে কি বিএনপি আফসোস করছে তাদেরকে সাথে নেওয়ার জন্য, নাকি সেই দল সম্পর্কে কি আসলে বিষয়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাটি এসছে আরেকটি কথার প্রেক্ষিতে। কথাটি কি, দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি বিএনপির প্রতিপক্ষ হিসেবে যেই দলগুলো মাঠে এখন ক্রিয়াশীল, তারা প্রায় বলবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ বিএনপিকে দেখা হয়েছে, সো এইবার আমরা তৃতীয় আরেকটি পক্ষকে বা তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তিকে দেখা যাক। বলা হয়েছে যে নৌকা ধানের শীষ, এক সাপের দুই বিষ, নাকি হ্যাঁ দুই সাপের একই বিষ, সরি দুই সাপের একই বিষ। সো এই যে কথাগুলো, এই যে ন্যারেটিভগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে এখন চর্চিত হচ্ছে, তাহলে তো পাল্টা বিএনপিও প্রশ্ন করতে পারে যে যখন জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে 2001 সালে জোটবদ্ধভাবে ইলেকশন করলো, বিএনপির গভর্নমেন্টে গেল, বিএনপির দুজন মন্ত্রী জামায়াতে ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন, তখন কি তারা জানতেন না যে দুই সাপের একই বিষ? কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ, হেন তেন আজকাল যে ইয়েগুলো সামনে আসছে, তো সেই সময় কি তাদের এই কথাগুলো মনে হয় নাই? তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে। বরং বিষয়টিকে আমি এভাবে দেখি, সামনে নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে। প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে, হয়তো যাদের ভোট কিছুটা কম, যে তারা কত বেশি আসন সংখ্যা কত বেশি বাড়ানো সম্ভব। সো এইগুলো হিসাব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, সেটাকে খুব খারাপভাবে দেখবারও কিছু নাই। নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে এবং দলগুলো পরস্পরের যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যেই জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে, ওই দলের ভোট কিছুটা কমবে, সেগুলো আনতেই পারে। এটা খুব স্বাভাবিক। তার মানে এগুলো আসলে কিছু মিন করে না, এটা ভোট ব্যাংক আরো একটু বড় করার জন্য, স্ট্রঙ্গার করার জন্য শুধু বলা হচ্ছে। একটা হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর ব্যাপার আছে, দুই হচ্ছে কাউন্টার। আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে, ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো। সো এটাকে আমি এভাবেই দেখতে চাই। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটাও আছে যে ধর্মকে ব্যবহার করা, সেটাও যে অভিযোগটা আসছে, তাহলে কি এটাই শুধুমাত্র ওই এগেইন ভোট ব্যাংক বড় করার জন্য কিনা, সেই প্রসঙ্গ আসে এখানে। বেশ কয়েকটা বিষয়, ধর্মকে ব্যবহার করা, ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে যারা আপনার দল করে এসছে, তারা ওই চিন্তা থেকেই আপনার দলে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান, তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন। সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে, তাই না? সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন, সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন, তখন ডেফিনেটলি একটা প্রশ্ন আসে। আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন, ধরুন এই কথাটি, আমি একদম কথার কথা আপনাকে প্রশ্ন করি, এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন, তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত। মামলা হয়েছে ইতিমধ্যে, আমরা দেখছি যে সেটা তো অনেক পরে, অনেক জল ঘোলা হওয়ার পরে। কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিদে জনতা গিয়েই তার বাড়ি ঘর ভেঙে চুরে ফ্ল্যাট করে দিত, একেবারে ফ্ল্যাট করে দিত। সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন, তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। যারা আপনার কর্মী, সমর্থক, ভোটার, বিশেষ করে ভোটার, তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে। সেখান থেকে আপনি যখন হিসাবের কারণে বা ভোটের হিসাবের কারণে একেবারে 180 ডিগ্রি ঘুরে যান, তখন সার্টেনলি সেটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন জন্ম দেয়। ঠিক আছে, আমরা আসবো সেই প্রশ্ন, কি প্রশ্ন জন্ম দিচ্ছে, কেন দিচ্ছে, সেটা নিয়ে কথা বলবো।